একসময় কক্সবাজার ভ্রমণ আমার কাছে ছিল স্বপ্নের মতো। টিউশনই করতাম, সামান্য যে টাকা পেতাম জমিয়ে রাখতাম ইউনিভার্সিটির টিউশন ফি দেওয়ার জন্য। ভ্রমণের কথা আসলেই মনে হতো হয়তো বা এটি আমার সাধ্যের বাইরে। কিন্তু ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন সেবা চালু হওয়ার পর ভাবলাম বাজেটের মধ্যে একটা ট্যুর দেওয়া যায় কিনা। রিসেন্টলি আমি 2 দিন 2 রাতের একটি সম্পূর্ণ বাজেট ট্যুর দিয়ে এসেছি এবং ইতোমধ্যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সিরিজ আকারে প্রকাশ করেছি। তবে আজকের এই ভিডিওটি একটু আলাদা, কারণ এখানে আমি দেখাতে চলেছি সম্পূর্ণ ভ্রমণটি এমনভাবে যাতে আপনি এক ভিডিওতেই কক্সবাজার ভ্রমণের সম্পূর্ণ একটি গাইড পেয়ে যান। আর হ্যাঁ, এটি কিন্তু শুধুমাত্র একটি গল্প নয়, এটি হতে যাচ্ছে আপনার কক্সবাজার ভ্রমণের প্রথম ধাপ। তো চলুন শুরু করা যাক আমাদের গল্প। যেহেতু এটি একটি বাজেট ট্যুর, তাই আমি অপেক্ষা করছিলাম বর্ষাকালের জন্য। বর্ষায় হোটেল রুমের ভাড়া তুলনামূলকভাবে অনেক কম থাকে। তবে আপনি যাতে হতাশ না হন সেজন্য ভিডিওতে আমি ভরা মৌসুমে হোটেল রুমের পরিস্থিতিটাও দেখাবো। একটা তুলনামূলক চিত্র আপনি পেয়ে যাবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে। ট্রেনের শোভন শ্রেণীর টিকিটের মূল্য মাত্র 695 টাকা। যদি আপনি নন এসি বাসে যেতে চান তাহলে হয়তো 200 টাকা বেশি খরচ হয়ে যাবে। বাজেট ট্যুর হওয়ায় আমি প্রতিটি জায়গায় টাকা বাঁচানোর চেষ্টা করেছি। যেহেতু আমি ভিডিও করব তাই দিনে ট্রেন বেছে নিয়েছিলাম। ট্রেনের নাম ছিল পর্যটক এক্সপ্রেস, আর রাতে একটি ট্রেন আছে, তার নাম কক্সবাজার এক্সপ্রেস। তবে এই ট্রেনের টিকিট পাওয়া একটু কঠিন। অনলাইনে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে সব বুক হয়ে যায়, কিংবা সিন্ডিকেটও থাকতে পারে। কিভাবে টিকিট কাটবেন সেই বিষয়টি নিয়ে আমি আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও দিয়েছি, তাই এখানে সেটি নিয়ে আর বিস্তারিত বলছি না। সকাল 7টায় ট্রেন ছাড়ে, আর 8 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছেছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। কক্সবাজার রেল স্টেশনে পৌঁছানোর পর আমরা 20 টাকা ভাড়ার বিআরটিসি বাসে করে কলাতলি মোড় বা হাঙ্গরের মোড়ে চলে আসি। এখানে এসে হোটেল রুম খোঁজাখুঁজি শুরু করি। আমি আগেই জানতাম কলাতলি মোড় এবং এর পাশে সুগন্ধা বিচের আশেপাশে কিছু মোটামুটি মানের হোটেল রয়েছে, যেগুলোর রুম ভাড়া অনেকটাই সাধ্যের মধ্যে। প্রথমে কলাতলি মোড়ের কয়েকটি হোটেল ঘুরে দেখি, কিন্তু সেগুলোতে রুম ভাড়া চাচ্ছিল একটু বেশি। আমাদের প্ল্যান ছিল যদি এখানে ভালো রুম না পাই তাহলে সুগন্ধা বিচের দিকে চলে যাব। শেষমেশ কলাতলিতে আমরা 800 টাকায় একটি সিঙ্গেল বেডের দারুণ হোটেল রুম পেয়ে যাই। এই যে বেড, 2 জন মানুষের জন্য পর্যাপ্ত বড় বেড। তারপর এই পাশে একটি আয়না আর ওয়াশরুম, আর এই পাশে হচ্ছে বেলকনি আছে মনে হয়। হোটেলটির নাম ছিল হোটেল ডি ওশানিয়া। এই রুমটি মূলত কাপল রুম, তবে প্রয়োজনে এখানে সর্বোচ্চ 3 জন পর্যন্ত থাকতে পারবেন। বর্ষাকালে কাস্টমার কম থাকার কারণে রুমটা একটু কম দামে পেয়ে গেছি। তবে ভরা মৌসুমে এই রুমটির ভাড়া হবে আনুমানিক 1000 থেকে 1200 টাকার মধ্যে। আর আপনি যদি 4-5 জনের একটি গ্রুপে যান তাহলে একটি ডাবল বেডের রুম নিতে পারেন। ডাবল বেডের রুমের ভাড়া 1200 থেকে 1500 টাকার মধ্যে পড়বে, আর ফুল সিজনে সেটা 1500 থেকে 2000 পর্যন্ত হতে পারে। আপনাদের জন্য পরামর্শ, যে কোনো হোটেল রুম নেওয়ার আগে অবশ্যই যাচাই করে দরদাম করে ভাড়া নেবেন। আমি ডেসক্রিপশনে আমাদের থাকা হোটেলটির ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এই ট্যুরে আমি আর আমার আঙ্কেল 2 জন ছিলাম। 2 দিন 2 রাতে রুম শেয়ারিং করে আমাদের খরচ পড়েছিল 800 টাকা করে। এই শেয়ারিং আইডিয়াটা আমাদের বাজেট বাঁচাতে খুব সহায়তা করেছিল। আমরা 2 দিনের জন্য 1600 টাকা অগ্রিম দিয়ে রুমটি বুক করি। রুমে উঠে ফ্রেশ হওয়ার পর আমরা নিচে খেতে নামি। আমরা সাধারণ হোটেল খুঁজছিলাম যেখানে সস্তায় পেট ভরে খাওয়া যাবে। যে কোনো সাধারণ হোটেলে গেলে আপনি 120 থেকে 140 টাকায় দুপুরের খাবারে মাছ, সবজি, ডাল দিয়ে ভালোভাবে খেতে পারবেন। রাতে খেতে চাইলে কলাতলি মোড়ের মেন রোডের পাশে 60 টাকার খিচুড়ি পাওয়া যায়, আপনি চাইলে সেটাও খেতে পারেন। আর যদি আপনার মনে না ধরে তাহলে হোটেল থেকে 120 টাকার মাছ ভাত খাওয়া যাবে। সকালে নাস্তা করতে পারবেন মাত্র 60 টাকায়। 2টি তন্দুর রুটি 30 টাকা, সঙ্গে ডাল ভাজি 30 টাকা। চলুন দেখে নেই ট্রেন জার্নি থেকে শুরু করে কক্সবাজার পৌঁছানো এবং প্রথম দিনের রাত পর্যন্ত 3 বেলায় খাবারের মোট খরচ কত পড়েছিল। ট্রেনে ওঠার পূর্বে সকালের নাস্তা 60 টাকা, কক্সবাজার পৌঁছানোর পর দুপুরের খাবার 120 টাকা, রাতের খাবার 120 টাকা, সারাদিনের হালকা চা নাস্তা ইত্যাদি 100 টাকা, মোট খরচ 400 টাকা। যেখানে চাইলে 300 টাকা দিয়ে একদিনের খাবার খাওয়া সম্ভব, সেখানে 400 টাকা আমাদের একজনের জন্য যথেষ্ট ছিল। দুপুরে খাওয়ার পর শুরু হলো আমাদের কক্সবাজার ভ্রমণের মূল অংশ। খাওয়ার পর আমরা বিকেল 5টার দিকে চলে যাই কলাতলি সমুদ্র সৈকত দেখতে। এখানে এসে প্রথমবার সমুদ্র দেখার অনুভূতিটা ছিল একেবারে বিস্ময়ের মতো। এত বিশাল সমুদ্র দেখে যেন নিজের মধ্যে শিশুসুলভ এক আনন্দ কাজ করছিল।
সৈকতে কিছু সময় কাটিয়ে সন্ধ্যার আলো একটু ফিকে হতে শুরু করলে আমরা কলাতলি সৈকতের পার ধরে হেঁটে হেঁটে চলে আসি সুগন্ধা সৈকতে। হ্যাঁ, কলাতলি থেকে সুগন্ধায় হেঁটেই যাওয়া যায়, আর এটি সত্যি একটি অসাধারণ অনুভূতি। তবে আমার পরামর্শ থাকবে, রাত বেশি হলে এক সৈকত থেকে আরেক সৈকতে হেঁটে না যাওয়াই ভালো। সুগন্ধে এসে এখানকার সি ফুড মার্কেট ঘুরে দেখি, আর রাতের সৈকতের সৌন্দর্য উপভোগ করে বেশি রাত হওয়ার আগে আমরা আবার কলাতলি মোড়ে ফিরে আসি এবং 60 টাকায় খিচুড়ি খেয়ে নিই। আপনি চাইলে সুগন্ধা মোড়ের কোনো রেস্টুরেন্ট থেকেও মাছ ভাত খেয়ে নিতে পারেন। এভাবে কেটেছিল আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিন। সত্যি বলতে প্রথম দিন ঘোরাঘুরির জন্য খুব একটা সময় পাওয়া যায় না, তবে আপনি যদি রাতে ট্রেনে কিংবা বাসে যান তাহলে আপনার গল্পটা একটু আলাদা হতে পারে। দ্বিতীয় দিন ছিল আমাদের মূল ভ্রমণের দিন। এভাবেই কেটেছিল আমাদের প্রথম দিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে টিপটিপ বৃষ্টি। সত্যি বলতে একটু হতাশ হয়েছিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আমরা হোটেল থেকে বের হই এবং পাশের ভাই ভাই হোটেলে সকালে নাস্তা করে ফেলি। ততক্ষণে ঘড়িতে বেজে গেছে 11:30। কলাতলি মোড় থেকে 200 টাকায় টেকনাফ পর্যন্ত যাওয়া যায় লোকাল গাড়িতে। টেকনাফ কত করে একজন? টেকনাফ 200 টাকা, শামলাপুর 150 টাকা। কিন্তু আমরা পেয়েছিলাম আরও ভালো একটি অপশন। আমাদের পরিচয় হয় অটো চালক ফরিদুল ভাইয়ের সঙ্গে। বন্ধুরা, ফরিদুল ইসলাম ভাইয়ের সাথে আমরা ডলফিন মোড় থেকে লাবণী পয়েন্টে এসেছিলাম ছাদখোলা বাসের খোঁজ দিতে 10 টাকা ভাড়ার বিনিময়ে। ফরিদুল ইসলাম ভাইকে বললাম, ভাই আমরা একটু কক্সবাজার ঘুরে দেখতে চাই। ফরিদুল ইসলাম ভাই রাজি হয়ে গেল। খুবই আন্তরিক একজন মানুষ। বললেন যে আপনি প্রতি ঘন্টা প্রতি ঘুরেন, তাহলে আপনার লস হবে না, 200 টাকা করে প্রতি ঘন্টায় আপনি দিয়ে। প্রতি ঘন্টায় 200 টাকায় উনি আমাদের আশেপাশের জনপ্রিয় স্পটগুলো ঘুরিয়ে দেখাবেন। আমরা বেশ খুশি হয়ে শুরু করি ভ্রমণ মেরিন ড্রাইভ দিয়ে। মেরিন ড্রাইভ ওঠার পর আমি 2-1টি লোকাল স্পট ঘুরে দেখেছিলাম, কিন্তু আপনার প্রথম গন্তব্য হতে পারে দরিয়ানগর। দরিয়ানগর, অনেকে এটিকে প্যারাসেলিং পয়েন্টও বলেন। এখানে প্যারাসেলিং এর অভিজ্ঞতা নিতে পারেন। ঢেউ তুলনামূলকভাবে শান্ত, আশেপাশে পরিবেশ মনোরম, এক কথায় অসাধারণ। এরপর গিয়েছিলাম হিমছড়ি। আমি আগে একবার যাওয়ায় এবার ভেতরে ঢুকিনি, কিন্তু আপনি যদি প্রথমবার যান তাহলে অবশ্যই যাবেন। এখানকার ঝর্ণা তো আছেই, তবে তার চেয়েও বেশি মনোমুগ্ধকর হচ্ছে পাহাড় থেকে সমুদ্রের দৃশ্য। প্রবেশ টিকিট মাত্র 35 টাকা। এরপর গিয়েছিলাম লাল কাঁকড়া বিচে। মূল রাস্তা থেকে বিচে যেতে একটি কাঠের সেতু পার হতে হয়। আমরা যখন গিয়েছিলাম তখন ভর দুপুর আর জোয়ারের সময়। সেতুটি পানিতে ডুবেছিল, তাই আমরা তখন নামিনি। পরে ফেরার পথে এখানে গিয়েছিলাম। এরপর নেমেছিলাম প্যাচার দ্বীপ নামে একটি লোকাল স্থানে। এখানে সুপারি বাগানে কিছু ফটোশ্যুট করেছিলাম। এরপর গিয়েছিলাম কক্সবাজারের বিখ্যাত রিসোর্ট মারমেড বিচ রিসোর্টে। অনেকেই মনে করেন মারমেড বিচ রিসোর্টে বাহির থেকে পর্যটকরা প্রবেশ করতে পারেন না, কিন্তু এটি একটি ভুল ধারণা। এখানে এসে আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। অনেকে এর ভেতরে রেস্টুরেন্টে খেতে আসেন। মাছ খান কিংবা না খান, আপনি কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন বিনা বাধায়। এরপর আমরা গিয়েছিলাম কক্সবাজারের এক অসাধারণ জায়গা মিনি বান্দরবান। এখানে পাহাড়ের উপর দাঁড়িয়ে মিয়ানমার সীমান্ত দেখা যায়। আরও পেয়েছিলাম কক্সবাজারের ভিন্ন এক সৌন্দর্যের অনুভব। সেখানে ফটোশ্যুট করলাম। তারপর পার হলাম রেজুখাল। যে বিচের দিকে যাচ্ছিলাম তার নাম দোলনা বিচ, তবে আমি সেখানে নামিনি। আপনারা চাইলে 10 মিনিট সময় নিয়ে এই বিচটি ঘুরে দেখতে পারেন। এরপর গিয়েছিলাম কলাতলি মোড় থেকে প্রায় 28 কিলোমিটার দূরে জনপ্রিয় ইনানি বিচে। এখানে 2 জন মিলে 200 টাকায়, অর্থাৎ জন প্রতি 100 টাকা দিয়ে সি বাইকে চড়েছি। দারুণ এক অভিজ্ঞতা। তারপরে যাত্রাপথে আমরা দেখেছিলাম নৌবাহিনীর জেটিঘাট। আমি নামতে পারিনি, কিন্তু আপনারা অবশ্যই এখানে নামবেন। নিচের সৌন্দর্য মুগ্ধ করে। সবাই এখানে ছবিও তোলে। এরপর আমরা গিয়েছিলাম পাটুয়াটেক বিচে। মূলত নৌবাহিনীর জেটিঘাট থেকে শুরু করে পুরো এলাকাটাই পাটুয়াটেকের অংশ। এখানে কোরাল পাথরের উপর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে, যা অন্য সৈকত থেকে একে আলাদা করে তুলেছে। এখানে আশেপাশে বেশ কিছু সুন্দর রিসোর্ট ও রেস্টুরেন্ট আছে। পকেটের অবস্থা ঠিক থাকলে এখানকার রেস্টুরেন্টে লাঞ্চ করে নিতে পারেন। কলাতলি মোড় থেকে পাটুয়াটেক বিচের দূরত্ব প্রায় 35 কিলোমিটার দূরে। আমরা এবার ফেরার পরিকল্পনা করলাম। ফেরার পথে আমরা একটি কম জনপ্রিয় বিচে নামলাম।
জায়গাটির নাম ছিল সোনারপাড়া। এখানে কিছু সাম্পান নৌকা চোখে পড়ে, অবশ্যই কিছু ছবি তুলে নেবেন স্মৃতি হিসেবে। তারপর আমরা গিয়েছিলাম লাল কাঁকড়া বিচে। তখন বিকেলের সময় ছিল, জোয়ারের পানি কমে যাওয়ায় কাঠের সাঁকোর উপর দিয়ে হেঁটেই পার হলাম। সাঁকো পেরিয়ে দেখা গেল ঝাউবন, আর তার ঠিক পরে মূল সৈকত। ভোরে গেলে লাল কাঁকড়ার দেখা মিলবে। আমরা বিকেলে গিয়েছিলাম তাই দেখতে পারিনি। আর তখন ছিল ভাটার সময়, সমুদ্র অনেক নিচে নেমে গিয়েছিল। অটো নিয়ে ঘুরতে ঘুরতে আমরা এক ফাঁকে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর ফিরে এসেছিলাম সুগন্ধা বিচে। এখান থেকে ফরিদুল ভাইকে বিদায় জানিয়ে দিলাম। আমরা যেহেতু ঘন্টা প্রতি 200 টাকা করে অটো ভাড়া নিয়েছিলাম, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ভ্রমণটি করতে আমার কতক্ষণ সময় লেগেছিল। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে জানাতে চাই, আপনার এই সম্পূর্ণ জোনটি ঘুরতে সর্বোচ্চ 4 ঘন্টা সময় লাগবে। আমার লেগেছিল 7 ঘন্টা, কারণ আমি বিভিন্ন জায়গায় ভিডিও নিচ্ছিলাম, স্থানীয় লোকদের সাথে কথা বলছিলাম, আবার এরই মাঝে দুপুরে খাবারও সেরেছিলাম। আপনি চাইলে কিন্তু এই ভ্রমণটি 3 ঘন্টার ভিতরেও সারতে পারেন। আমি ফরিদ ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দিনের শেষ বেলায় এসে আমরা সুগন্ধা বিচে গোসলে নামলাম। এখানে দারুণ মজা করলাম। দিনের শেষে ভাটার সময় সমুদ্রে গোসল তুলনামূলকভাবে নিরাপদ, তবে নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ নিজের উপর। সন্ধ্যায় ফিরে এলাম হোটেল রুমে। ভালো পানি দিয়ে গোসল করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত 8টার দিকে বের হলাম রাতের কক্সবাজার দেখতে। রাতের বেলা সুগন্ধা পয়েন্টটা মোটামুটি জমজমাট থাকে, তাই কলাতলি থেকে 10 টাকার অটো ভাড়ায় সুগন্ধা বিচের দিকে চলে গেলাম। সেখানে কম দামে খেয়েছিলাম কিছু সি ফুড। এভাবে আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনটি কেটেছিল। পরের দিন সকালে নাস্তা সেরে আমরা তেমন কোথাও ঘুরতে যাইনি, কারণ দুপুর 12টায় আমাদের ঢাকায় ফেরার ট্রেন ছিল। এভাবে আমাদের 2 দিন 2 রাতের কক্সবাজার ভ্রমণ শেষ হলো। এখন চলুন দেখে নেওয়া যাক 2 দিন 2 রাত ভ্রমণ করতে কক্সবাজারে আপনার আনুমানিক কেমন খরচ হবে তার একটি হিসাব। ধরে নিচ্ছি আমরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের নিচের হিসাবটি করা হলো। বাড়ি থেকে রেল স্টেশনে যাওয়া এবং ফিরে আসার দিন ফিরে আসা বাবদ ভাড়া 200 টাকা। ট্রেনের শোভন শ্রেণীর টিকিটে কক্সবাজার যাওয়া এবং ফিরে আসার মোট ভাড়া 1430 টাকা। ট্রেনে ওঠার আগে হালকা খাবার কেনা বাবদ খরচ 100 টাকা। প্রথম দিনের 3 বেলা খাবার খরচ 300 টাকা। ধরে নিলাম আপনি 800 টাকার রুম ভাড়া না পেয়ে 1000 টাকায় রুম ভাড়া নিয়েছেন, তাহলে 2 দিনের রুম ভাড়া 2000 টাকা দুজন শেয়ার করে প্রতিজনের খরচ 1000 টাকা। দ্বিতীয় এবং তৃতীয় দিন 6 বেলা খাবার খরচ 300 গুণ 2 600 টাকা। 200 টাকায় প্রতি ঘন্টা অটো ভাড়া করে বিভিন্ন স্পট 4 ঘন্টা ঘুরে 800 টাকার খরচ দুইজন শেয়ার করে প্রতিজনের পড়ে 400 টাকা। রাতে 500 টাকার সি ফুড দুইজন শেয়ার করে খরচ পড়ে 250 টাকা। ধরে নিলাম সব খরচ বাদেও অতিরিক্ত নিজস্ব হাত খরচ 500 টাকা, তাহলে আপনার সর্বমোট খরচ দাঁড়ালো 4780 টাকা। আচ্ছা, ধরে নিলাম অনেকেই এই খরচেও কক্সবাজার ভ্রমণের সামর্থ্য রাখে না, তাদের জন্য রয়েছে প্ল্যান বি। বাড়ি থেকে কক্সবাজার রেল স্টেশনে যাওয়া এবং ফিরে আসার মোট ভাড়া 200 টাকা। ঢাকা থেকে কক্সবাজার যাওয়া এবং ফিরে আসার ট্রেন ভাড়া 1430 টাকা। দুজনের মোট হোটেল ভাড়া শেয়ার করে প্রতিজনের 1000 টাকা। কক্সবাজার যাওয়ার দিন থেকে ফিরে আসার দিন পর্যন্ত 3 দিনের 9 বেলা খাবার খরচ 900 টাকা। খরচ দাঁড়ালো 3530 টাকা। এখন আমার মতো অটো রিজার্ভ না নিয়ে আপনি ঘুরে দেখবেন কাছাকাছি অবস্থিত জনপ্রিয় বিচগুলো, যেমন কলাতলি বিচ, সুগন্ধা বিচ, লাবণী বিচ, হিমছড়ি। এই বিচগুলো একটি থেকে আরেকটির দূরত্ব অটো ভাড়া মাত্র 10 টাকা, কিন্তু কলাতলি থেকে হিমছড়ি পর্যন্ত 30 টাকা নিতে পারে। ধরে নিন এই জায়গাগুলোতে আপনার অটো দিয়ে যাওয়া আসা করতে 200 টাকার মতো খরচ হবে, তাহলে আপনার মোট খরচ হয় 3730 টাকা। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনি একটি পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। তবে এই খরচ আপনার ব্যক্তিগত অভ্যাস এবং পছন্দের কারণে অনেকটাই কম বা বেশি হতে পারে। বন্ধুবান্ধব মিলে গ্রুপে গেলে, বিশেষ করে যদি আপনি রুম শেয়ার করেন, তাহলে কিন্তু এই খরচ অনেকটাই কমে যাবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, আপনারা যদি দলবদ্ধভাবে কক্সবাজার যান, তাহলে জন প্রতি 4,500 থেকে 5,000 টাকায় একদম চমৎকার একটি ট্যুর দেওয়া সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার অন্য বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে মতামতে জানিয়ে দিন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।